ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকারও নির্বাচনী প্রচারে নেমেছেন, নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। এবং আপনারা জানেন, সড়ক প্রচারের একেবারে শেষ লগ্নে নিয়ে এসে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বেশ কয়েকটি জায়গায় যান এবং সেখানে নির্বাচনী প্রচারে অংশ নেন। আমরা তিনি নির্বাচনী সভায় ভাষণ রাখছেন, তার ভাষণের অংশবিশেষ শুনি। করতে আপনাদের বেশি সময় লাগবে না, কারণ আপনারা ন্যায়ের পক্ষে কাজ করবে, বার্তা ছড়ে যাবে। বিজেপি যারা করেন 100 জনের মধ্যে 100 জনই দুর্নীতি করেন, ঘটনা কিন্তু তা না। কিছু লোক তো আছেন এটা ভালো কাজ চায়, তারাই তো বলবে আরে তোমরা কি করছো, ওরা কি করছে। এদের তো দাঁড়াতেই দিলে না, লড়াই করে ওরা দাঁড়ালো, তারপরও নানাভাবে সমস্যা তৈরি করছো। দেখো তো তারা কিভাবে কাজ করছে। এই জায়গাটা হচ্ছে এই নির্বাচনে আপনাদের এলাকায় বামপন্থী মনোভাবাপন্ন যারা, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন যারা, যারা সমঝোতা করে আসন ভাগ করে নিয়ে বিজেপির বিরুদ্ধে ভোটটা যাতে ভাগ হতে না পারে এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে যারা দাঁড়িয়ে তাদেরকে পরাস্ত করে জনগণের প্রতিনিধিদের নির্বাচিত করতে যাচ্ছে, তাদেরকে জয়যুক্ত করার গুরুত্ব এবং তাৎপর্য। কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহারে থাকছে, অনাহারে থাকছে। সবচেয়ে বেশি অনাহারে ভুগছে মহিলারা, কারণ তারা তো সবার শেষে খায়। যখন খেতে যায় তখন তার কিছু থাকে না, জল খেয়ে বাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। বাড়ির পুরুষটা অনেক সময় জিজ্ঞেস করে না এই ভদ্রমহিলা খেলেন কি খেলেন না। এটা হচ্ছে আরেকটা দস্তুর, এটা খুব খারাপ, কেমন না। শুধু কি রেগার কাজ? আরে রেগায় তো ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা বামফ্রন্ট সরকারের শাসনে কোন কোন বছর 1 নম্বর হয়েছে এবং কখনো 3 থেকে 4-এর নিচে যায়নি। হিসাব তুল্যমূল্য বুঝিয়ে দিয়েছি আমরা। টাকা খরচ হচ্ছে না, হিসেব দিতে পারছে না। বামফ্রন্ট সরকারের সময় এরকম কথা বলবার অধিকার সুযোগ কারোর ছিল না। অফিসাররা এসে তথ্যাদি নিয়ে দেশের অন্যান্য রাজ্যে যেখানে ঠিকভাবে কাজ করছে না গিয়ে বলছে যাও কাজ কিভাবে করতে হয় ত্রিপুরা যাও। এরকম জায়গায় ত্রিপুরাকে নিয়ে যাওয়া গিয়েছে। তো শুধু তো রেগার কাজ না, পূর্ত দপ্তরের কাজ, রাস্তাঘাট, জলকল, আপনার কৃষি দপ্তরের কাজ, হর্টিকালচার দপ্তরের কাজ, উপজাতি কল্যাণ দপ্তরের কাজ, বন দপ্তরের কাজ, বিদ্যুৎ দপ্তরের কাজ। আমি প্রধান প্রধান এই দপ্তরগুলির কথা বলছি। শুধু তো রেগার কাজ দিয়ে দারিদ্রতা মুক্ত অথবা অনাহার মৃত্যু বন্ধ করার ভূমিকায় নেই বামফ্রন্ট সরকার নিশ্চিত ছিলেন, ঘটনাটা তো না। এই সমস্ত দপ্তরগুলো এবং দেখা গেছে বছরে রেগায় যত না কাজের সুযোগ তার দ্বিগুণ সুযোগ এই দপ্তরগুলির মাধ্যমে সেখানে সৃষ্টি করা হতো। এবং এটা শুধু কাজের সুযোগ সৃষ্টি না, এই দপ্তরগুলোর মাধ্যমে এলাকার সামগ্রিক উন্নয়ন। এই যে শুনছিলেন শ্যামলবাবু বলছিলেন এটা পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, সেচের জলের ব্যবস্থা এবং এই যে সেচের যে বিরাট প্রকল্প, এই শুনে শুনে আমার মনে হচ্ছিল সেই সময় বিডিও কে ছিলেন, শঙ্কর দে টিসিএস হয়েছিলেন, এখন চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। তার ভয়ে পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরাও ভয়ে কাঁপত। পুকুর কাটা তো একটা হিসেব করে পুকুরের কাটবার জন্য দায়িত্ব দিতেন, কাটা শেষ, এবার টাকা বন্ধন হবে, তিনি বাস নিয়ে ফিতা নিয়ে এই পুকুরে নামতেন, ডাইনে বাঁয়ে, হ্যাঁ, তার মাপ গভীরতা হিসেব করার পর যদি না মিলতো বলতে না হয়নি তো আরো কাটতে হবে। এরকম লোক ছিলেন, কেউ বলতে পারবে না অন্যায় ভাবে কারোর কাছ থেকে
দুপয়সায় নিয়েছেন। আমরা যখন সেচের কথা নিয়ে কথা বলছিলাম, ব্লকের মধ্যে আলোচনা হচ্ছিল, তখন কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন গোমতী নদীর জল তুলে এনে এই এলাকাটাতে যদি আমরা এই সেচ ব্যবস্থার সম্প্রসারণ করতে পারি, কয়েকশো হেক্টর জমি সেখানে 2 ফসলা 3 ফসলা করা যাবে, তাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। সেই যাওয়ার আগে যে প্রায় 2 বছর কাজ করে গেছেন, এই কাজটা অর্ধেকের বেশি সম্পন্ন করে গেছে। এখন তো শুনলেন সবটা যখন শেষ করলাম, এখন দেখা যাচ্ছে জল যে পাইপ দিয়ে যাবে এই স্পান পাইপই নাকি নিয়ে চলে গেছে। স্পান পাইপ বলছেন রাস্তার ইট তুলে নিয়ে নিজের বাড়ির ল্যাট্রিন তৈরি করছে এই মল রোডের লোকরা। আপনারাই বলছেন লুটের রাজত্ব। তাহলে এখন তো সমস্ত বন্ধ, রাস্তাঘাট, জল, কল, বিদ্যুৎ, সেচ কিছু নাই। ত্রিপুরা বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত। আপনাদের এলাকাতেই আমরা এটা শুরু করি প্রথম। এখন এই ত্রিপুরাতে দেখা যাচ্ছে লোডশেডিং হচ্ছে। কেন লোডশেডিং হবে? ত্রিপুরার উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশে যায়, ওখান থেকে 65 থেকে 70 কোটি টাকা আসে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে যায়, সেখান থেকে টাকা আসে। এখন এই বিজেপি সরকার আসার পর কেন ঠিক মতো বিদ্যুৎ উৎপাদন হয় না? উৎপাদন হলো কেন ঠিক মতো সরবরাহ হয় না? একবার ঝড়ে যদি খুঁটি ভেঙে পড়ে যায়, এই খুঁটি উঠতে কেন 6 মাস লাগে? তার কেন লাগে না? কি চলছে এটা? তাহলে এই সমস্ত দপ্তরগুলোকে কাজে লেগে সঙ্গে রেগা সাধারণ মানুষের হাতে পয়সা তুলে দেওয়ার ব্যবস্থা ছিল। কাজে এই অবস্থাটা পরিবর্তন করতে হবে। এবারকার পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে গত 6 বছর 7 বছরের অভিজ্ঞতার নিরিখে মানুষের জীবনে যে অর্থনৈতিক সংকট এই সরকারটা তৈরি করেছে, এবং তার মূল কথা হচ্ছে খাবার নাই। এখান থেকে তো বেরিয়ে আসতে হবে। আসতে গেলে পর এই পঞ্চায়েতটাকে মানুষের পাশে দাঁড়িয়ে সহায়ক শক্তি হিসাবে যাতে ভূমিকা নিতে পারে, সেই জায়গায় পঞ্চায়েতকে নিয়ে যেতে হবে। আপনারা যদি এই 4টা-5টা যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাল ঝান্ডা কাঁধে নিয়ে, এখানে যদি জয়যুক্ত করে এই পঞ্চায়েতগুলিকে শক্তিশালী করতে পারেন, এটাই এই ব্লকের উপর চাপ সৃষ্টি করবে। এবং দেখবেন তাতে ভোটের সময় যারা এদের সঙ্গে ছিলেন না, এদের এই সঠিক কাজের দৌলতে তারা উৎসাহিত অনুপ্রাণিত হয়ে হাত মেলাবে, একসাথে মিলে চাপ সৃষ্টি করবে। এটা সরকারের উপর চাপ সৃষ্টি করা যাবে। এই জায়গাটা, এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যমণ্ডিত। তাই আপনাদের কাছে যেটা বলবো, আমি কথা বাড়াতে চাইব না, দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, সাহস করে এই নির্বাচনে আপনাদের ভূমিকা নিতে হবে। বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের জয় নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা নিতে হবে। গণতন্ত্র তো শেষ, তার তো প্রথম নিদর্শন হচ্ছে পঞ্চায়েত। 18-র পর থেকে 19-এর পঞ্চায়েত দিয়ে শুরু হলো। গত মাস 2 আগে যে লোকসভার নির্বাচন হল, কোন নির্বাচন ঠিক মতো ত্রিপুরায় হয়েছে? বিজেপি শাসনে হয়নি। আপনারা অনেকেই এমনকি গত লোকসভার নির্বাচনেও ভোট দিতে পারেন। কেন দিল্লিতেও যাদের সরকার, রাজ্যেও তারা 18 নির্বাচনে সরকার দখল করলেন, তারা কেন মানুষকে গণতান্ত্রিক অধিকার যা তারা ভোগ করছিলেন এটাকে কেন ভোগ করার সুযোগ দিচ্ছেন না? কারণ একটাই, মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে, রাজ্যের অগ্রগতিতে প্রকৃত অর্থে যে কাজ করার কথা সেই কাজ তারা করছে না।
কাজে ভোটের সময় মানুষের সামনে গেলে পরে মানুষ যখন এই প্রশ্নগুলি তুলবে কি জবাব দেবে তারা? কাজেই এই জায়গায় ভোট না, জবরদখল করো, সেটাই চলে আসছে, সেটাই চলে আসছে। এটা শাসক দলের শক্তি না, দুর্বলতা। কেউ বলতে পারবেন বামপন্থী ফ্রন্টের কট্টর বিরোধী যারা, তাদেরকেও বলছি, বলতে পারবেন বামফ্রন্ট সরকারের শাসনে গণতন্ত্র হরণ করা হয়েছে, ভোটের অধিকার হরণ করা হয়েছে, স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার হরণ করা হয়েছে, নিজের দল করার অধিকার, আন্দোলন সংগ্রাম সংগঠিত করার, সরকারের বিরুদ্ধে মতামত ব্যক্ত করার অধিকার, কি বিধানসভার ভেতর কি বিধানসভার বাইরে, কেউ বলতে পারবেন কারোর অধিকার হরণ করা হয়েছে? কেউ বলতে পারবেন না তো। কারণ জনগণের উপর বামফ্রন্ট সরকারের আস্থা ছিল। বামফ্রন্ট সরকার না থাকলে পর 18 নির্বাচনে বিজেপিতে সরকারই আসতে পারত না। স্বাধীন সুযোগ দেওয়া হয়েছে, মানুষকে প্রলুব্ধ করেছে, আকাশের 4 তারা পেরে দেবে এরকম প্রতিশ্রুতি দিয়েছে। মানুষ সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় না, সময় সময় ভুল সিদ্ধান্ত নেয়। 18 বিধানসভা নির্বাচনে বড় অংশের মানুষ ভুল সিদ্ধান্ত নিয়েছেন। 1 বছরের ব্যবধানে নিজেরা বুঝতে পেরেছেন কি করলাম, নিজেদের পায়ে নিজেরা কুরুল মারলাম। মানুষই বলতে শুরু করেছেন। কাজেই এই জায়গাটায় দাঁড়িয়ে ত্রিপুরায় যা চলছে এটাকে তো এইভাবে চলতে দেওয়া যায় না। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, মতামত ব্যক্ত করার স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে, দলমত করার যে অধিকার গণতান্ত্রিক পদ্ধতিতে, এই অধিকার যেভাবে তারা হরণ করে নিচ্ছে এটাকে চলতে দেওয়া যায় না। এটা ঠিক 70% জায়গা 19 সালের মতো জবরদখল করেছে, বেদখল করেছে, জালিয়াতি করে। 30% জায়গায় লড়াই হচ্ছে। এই লড়াইয়ের সাফল্য সংহত করে গোটা ত্রিপুরাকে ধীরে ধীরে গণতন্ত্রের জবাইখানা হিসাবে দেশের সামনে এই ত্রিপুরাকে যেভাবে তারা তৈরি করবার চেষ্টা করছে, এখান থেকে ত্রিপুরাকে মুক্ত করতে হবে। গণতন্ত্র উদ্ধার করতে না পারলে পর গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ তাদেরকে তো রক্ষা করা যাবে না। কাজে এই পঞ্চায়েত নির্বাচনটা একদিকে যেমন অর্থনৈতিক সংকট, অনাহার, অর্ধাহার, অনাহার, মৃত্যু, সন্তান বিক্রি, আরেকদিকে গণতন্ত্র, এই একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে যুক্ত। কাজে এই লড়াইয়ে আপনারা যারা এদের মুখামুখি দাঁড়িয়ে ভূমিকা নিচ্ছেন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আপনারা নিচ্ছেন। ত্রিপুরার যে 70% জায়গায় দাঁড়াতে দিল না, জবরদখল করল, সেই মানুষরা অপেক্ষা করে আছে শেষ দিন পর্যন্ত আপনারা কি ভূমিকা নেন। আমি আসছিলাম আগরতলা থেকে, রাস্তায় দেখলাম 2-1টা জায়গায় বিজেপির মিছিল হচ্ছে, প্রাণ নাই, লোক সেভাবে নাই। এখন জানি না, টাকা পয়সা কম দিলে কম লোক যাবে, আবার বেশি দিলে বেশি লোক যাবে। পঞ্চায়েতের নির্বাচন ত্রিপুরায় আমরা যেটা দেখেছি, বিধানসভার নির্বাচনকে বাদ দিলে পর আর কোন নির্বাচনে গ্রাম ত্রিপুরায় এই যে একটা উৎসবের মেজাজ, জয় আছে পরাজয় আছে, ফল ঘোষণা হয়েছে, যে জয়ী যে পরাজিত, দুজনের কোলাকুলি করছে, কাঁধে হাত রাখছে, দুজনে মিলেই বাড়িতে ফিরছে। গোলমাল নাই তো, কোথায় নিয়ে গেছে রাজ্যটাকে? কাজে এখান থেকে
বের হয়ে আসবার জন্য আপনাদের ভূমিকা নিতে হবে, ছেড়ে দিলে চলবে না। মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, হিন্দু মুসলমান, উপজাতি অনুপজাতি। এটাকে প্রতিরোধ করতে গেলেও গণতন্ত্র চাই। গণতন্ত্র ছাড়া মানুষকে আপনি ঐক্যবদ্ধ করবেন কি করে? মানুষকে ঐক্যবদ্ধ না করলে পর আপনি হিন্দু মুসলমানের একতা চান, আপনার একলা চাওয়ার উপর তো কিছু যায় আসে না। আপনার মতো যারা চান তাদেরকে একটা জায়গায় আনতে হবে। আজকে সংখ্যালঘু অংশের মানুষ তাদের জাতীয় উৎসব স্বাধীনভাবে নির্বিঘ্নে করতে পারবেন কিনা ত্রিপুরায় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়েছে। আপনারই তার অভিজ্ঞতা, বামফ্রন্ট সরকারের সময় এরকম ছিল না। এই জিনিস চলতে দেওয়া যায় না। কাজেই আমি আমার কথা আর বাড়াতে চাইছি না। বাড়িতে যাবেন, খাওয়া দাওয়া করবেন। এখনো যাদের সঙ্গে কথা বলার সুযোগ পাননি, কথা বলুন। ভোট দিতে যাবেন দল বেঁধে, ভোট দেবেন, বাক্স নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আমি শুনলাম কেউ কেউ নাকি বিজেপির তরফ থেকে প্রচার করছেন ভোট হোক কিন্তু গন্তে যেতে দেব না। এটা কি পৈতৃক সম্পত্তি নাকি? তার মানেটা কি? ভোট আটকাতে পারবেন না, এটা কিন্তু স্বীকার করছে। 70 ভাগকে জবরদস্তি করে দাঁড়াতে দেয়নি, 30 ভাগ 32 ভাগ 35 ভাগ তো দাঁড়িয়েছে। এটাই প্রত্যাশার বাইরে। কারণ মুখ্যমন্ত্রী তো বক্তৃতা করেই বলেছেন সব পঞ্চায়েত হাতে চাই। অগণতান্ত্রিক স্বৈরাচারী বক্তব্য। আপনি বলতে পারেন বৃহত্তম এলাকাতে আমাদেরকে জয়যুক্ত হয়ে যাতে পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব নিতে পারে, তাহলে সরকার পঞ্চায়েত মিলে কাজ করতে সুবিধা। এটা গণতান্ত্রিক অ্যাপ্রোচ হতে পারে। সব পঞ্চায়েতে আমি চাই। আপনারা শুনেছেন ত্রিপুরার আগের বামফ্রন্ট সরকার কোন মুখ্যমন্ত্রী, নিবেন চক্রবর্তী হোক, দশরথ দেব হোক, মানিক সরকার হোক, এভাবে বক্তৃতা করতেন তারা? আমি তো আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। বলুন তো যে আপনি এখন তাদেরকে সমালোচনা করছেন, আপনিও তো এরকম বক্তৃতা করেছেন, কেউ বলতে পারবে? আমরা তো এরকম করিনি। তো তাহলে ওই জায়গায় ছোট্ট অংশ হলো প্রত্যাঘাত পেয়েছে। মানুষের মধ্যে দৃঢ়তা বলিষ্ঠতা বাড়ছে। ভোট হবে, সব জায়গায় আটকাতে পারবেন না। কাজে এখন যাদেরকে ব্যবহার করছেন মাসলম্যান, তাদের মধ্যে প্রশ্ন উঠেছে, আরে আপনারা যে আপনাদের জন্য ব্যবহৃত হচ্ছি, দেশের যে অবস্থা, কেন্দ্রে এই সরকারটা কদিন থাকবে কেউ তো জানে না। এটা যদি না থাকে, উলট পালট হয়, আপনাদের এখানে কি হবে তার নিশ্চয়তা কোথায়? এখন যে আপনাদের জন্য মানে খড়গ হাতে নিয়ে ছুটছি, তখন আমাদের খবর কে রাখবে? কাজে তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তারাও তো একেবারে নির্বুধ মনে করার কারণ নাই, রাজনীতি একেবারে কিচ্ছু বুঝেন না, দেশের খবর রাখেন না, এটা মনে করার কারণ নেই তো। কাজে সেভাবে সব জায়গায় জড়ো করতে পারবেন মনে করার কারণ নেই। এই কারণে এখন বলতে শুরু করছে হোক না ভোট, দিন না ভোট, গন্তে যেতে দেব না। বলে ভোট যখন দেবই ঠিক করেছি, তাহলে গুনতেও যাব। জয় আছে, পরাজয় আছে, তাতে কি হলো? এটাই তো গণতন্ত্র। কাজেই এই দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে মাঝের 2 দিন খুব বেশি সময় হাতে নেই। এখনো বাড়ির আশেপাশে যারা আছেন কথাবার্তা বলুন, দলবদ্ধভাবে যান, এবং এই লড়াইটায় একটা নতুন দৃষ্টান্ত তৈরি করার ক্ষেত্রে ভূমিকা নেই। এই আবেদন আপনাদের জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার। আপনারা শুনলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি সোনামুড়ার বিভিন্ন জায়গায় গিয়ে নির্বাচনী প্রচারের অঙ্গ হিসাবে যে সভা অনুষ্ঠিত হয় সেই সভায় ভাষণ রাখেন। রাজ্যের দেশের পরিস্থিতি যেমন তুলে ধরেছেন, বিগত দিনের সরকারের সঙ্গে বর্তমান সরকারের আমলের তুলনাও টেনেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।